হুম, শুরুতেই একটা দৃশ্যপট কল্পনা করা যাক। ধরুন একটা কাদা মাটির জলাভূমি, একদম স্যাঁতস্যাঁতে একটা জায়গা। এখন কেউ যদি আপনাকে বলে যে এই জলাভূমির উপর কোনো শক্ত ভিত্তি ছাড়াই একটা একটা বিশাল আকাশচুম্বী ইমারত তৈরি করতে হবে, আপনি কি বলবেন? উম, আমি বলবো এটা তো একদম অসম্ভব ব্যাপার। মানে ভিত্তি ছাড়া এত বড় বিল্ডিং তো দাঁড়িয়েই থাকতে পারবে না। ঠিক তাই। কিন্তু আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমন একটা অসম্ভব গল্পেরই বিশ্লেষণ করতে যাচ্ছি। আমাদের সোর্স মেটেরিয়াল হল দ্য রাইজ অফ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ফ্রম পভার্টি টু ফুটবল কিং। আর আমাদের মিশন হল এই গল্প থেকে খুঁজে বের করা যে কিভাবে চরম দারিদ্রতা আর শারীরিক বাধাকে জয় করে একজন মানুষ আক্ষরিক অর্থেই শূন্য থেকে একটা সাম্রাজ্য গড়ে তুলতে পারে। হ্যাঁ, আর এই জায়গাটাতেই বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। মানে এই আলোচনাটা যে শুধু ফুটবলের তা কিন্তু একেবারেই নয়। এটা আসলে মানব জীবনের অদম্য ইচ্ছাশক্তির একটা দুর্দান্ত কেস স্টাডি। একদম। আমরা যখন এই সোর্স মেটেরিয়ালটা ঘাঁটব, আমি সবাইকে বলবো শুধু একজন খেলোয়াড়ের গল্প হিসেবে না দেখে প্রতিকূলতা মোকাবিলার বৃহত্তর সূত্রগুলো যেন আমরা এখান থেকে একটু খেয়াল করি। রাইট। তো বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। এই যে আকাশচুম্বী ইমারতের কথা বললাম, তার শুরুটা কোথায় হয়েছিল? সোর্স বলছে পর্তুগালের মাদেইরা দ্বীপের এক জরাজীর্ণ ঘরে তার জন্ম। মানে বৃষ্টির দিনে সেই ঘরের ছাদ দিয়ে নাকি অনবরত জল পড়ত। বাপরে, ভাবাই যায় না। হ্যাঁ, আর বাবা ছিলেন একজন সাধারণ দিনমজুর। মা অন্যের বাড়িতে রান্নার কাজ করতেন। অভাব এতটাই প্রকট ছিল যে এটা শুনলে যে কারোর মন খারাপ হয়ে যাবে, তার মা তাকে পৃথিবীতে আনতেই চাননি শুরুতে। আসলেই এখানেই সবচেয়ে আকর্ষণীয় দিকটি লুকিয়ে আছে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে সাধারণত এই ধরনের চরম দারিদ্র্য একটা শিশুর আত্মবিশ্বাসকে শুরুতেই গুঁড়িয়ে দেয়। সে ভাবতে শুরু করে যে যে আমার তো কিছু নেই, আমি আর কিই বা করব, তাই না? ঠিক তাই। তারা নিয়তিকে মেনে নিতে শেখে। কিন্তু রোনালদোর ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো ঘটল। অভাব তাকে থামায়নি, বরং তার জেদকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। আর সেই জেদের একটা দারুণ উদাহরণ হল তার শুরুর দিকের খেলাধুলা। সোর্স অনুযায়ী তার নিজস্ব কোনো আসল ফুটবল ছিল না। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া প্লাস্টিকের বোতল বা বন্ধুদের থেকে ধার করা বল দিয়ে চলত তার খেলা। এটা অনেকটা ধরুন তুলি ছাড়া ক্যানভাসে মাস্টারপিস আঁকার চেষ্টা করার মতো। একদম পারফেক্ট একটা রূপক দিয়েছেন। এই প্লাস্টিকের বোতল দিয়ে খেলার বিষয়টা শুধু যে তার অভাবের প্রমাণ তা কিন্তু নয়। তাহলে এটা আসলে তার স্কিল ডেভেলপমেন্টের একটা বড় কারণ। একটা প্লাস্টিকের বোতলের মুভমেন্ট তো আর ফুটবলের মতো প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য নয়, তাই না? রাইট, ওটা তো যে কোনো দিকে ছিটকে যেতে পারে। একদম। আর ওই অনিশ্চিত বস্তুটা দিয়ে দিনের পর দিন জাগলিং করা, ড্রিবলিং শেখার কারণে তার রিফ্লেক্স সাধারণ খেলোয়াড়দের চেয়ে বহুগুণ বেড়ে গিয়েছিল। মস্তিষ্ক যে কোনো অপ্রত্যাশিত মুভমেন্টের জন্য আগে থেকেই তৈরি হয়ে যেত। ও আচ্ছা, অভাবটাই তার জন্য এক প্রকার অ্যাডভান্স ট্রেনিং গ্রাউন্ড হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু শুধু তো অভাব নয়, সোর্স বলছে স্কুলে তার কথা বলার ধরন বা ওই মাদাইরার গ্রামীণ উচ্চারণ নিয়ে সবাই তীব্র উপহাস করত, রীতিমতো বুলিং করত। হ্যাঁ, এই জায়গাটা খুব সেন্সিটিভ। কারণ প্রতিদিন স্কুলে অপমানিত হলে একটা বাচ্চা তো গুটিয়েই যায়। হ্যাঁ, কিন্তু সে গুটিয়ে যায়নি। এই তীব্র উপহাস কিভাবে তাকে মানসিকভাবে ভেঙে পড়ার বদলে আরও দৃঢ় করল? কারণ সেই যুদ্ধক্ষেত্রটাই পাল্টে ফেলেছিল। মানে রোনালদো বুঝতে পেরেছিল যে ক্লাসরুমের মৌখিক তর্কে সে জিততে পারবে না। তাই সে ঠিক করল সে কথায় নয়, কাজের মাধ্যমে জবাব দেবে। মাঠে জবাব দেবে। ঠিক, মাঠের পারফরম্যান্সকেই সে তার আত্মরক্ষার ঢাল এবং প্রধান অস্ত্র হিসেবে গড়ে তুলেছিল। সে তার সমস্ত ক্ষোভ জমিয়ে রাখত মাঠে বিস্ফোরণ ঘটানোর জন্য। অসাধারণ একটা মেকানিজম। কিন্তু সামাজিক আর অর্থনৈতিক বাধা তো সে তার মানসিক কাঠিন্য দিয়ে জয় করল। এরপরেই গল্পে এমন একটা মোড় আসে যা আসলে বলতে গেলে তার জীবনটাই কেড়ে নিতে পারত, একটা বায়োলজিক্যাল বাধা। আপনি ওই ১৫ বছর বয়সের হার্টের সমস্যার কথা বলছেন তো? হ্যাঁ, এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। সোর্স বলছে মাত্র ১৫ বছর বয়সে ডাক্তাররা তাকে জানান যে তার হার্টবিট সাধারণ মানুষের চেয়ে অনেক দ্রুত। ট্যাকিকার্ডিয়া, হ্যাঁ। রাইট? এটা এমন একটা সমস্যা যা ফুটবল খেলার জন্য মারাত্মক বিপজ্জনক, যে কোনো মুহূর্তে মৃত্যু ডেকে আনতে পারে। কিন্তু সে জীবনের ঝুঁকি নিয়ে হার্টের সার্জারি করায়। আমার প্রশ্ন হলো, একজন ১৫ বছরের কিশোর
কেন এত বড় ঝুঁকি নেবে? এটা তো মানে রেসলিং ট্র্যাকে নামার আগে নিজের গাড়ির ত্রুটিপূর্ণ ইঞ্জিন নিয়ে জুয়া খেলার মতো। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে উত্তরটা খুব পরিষ্কার। আমাদের কাছে মনে হতে পারে সে জুয়া খেলেছে, কিন্তু রোনালদোর মনস্তত্ত্ব থেকে দেখলে তার কাছে আসলে কোনো প্ল্যান বি ছিল না। মানে ফুটবল ছাড়া অন্য কোনো পথ ছিল না। একদম। সে জানত ফুটবল খেলতে না পারলে তাকেও তার বাবার মতো দিনমজুর হতে হবে। সেই অভাবের জীবনটা তার কাছে আক্ষরিক অর্থেই মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ছিল। বাপরে! হ্যাঁ, সার্জারির ঝুঁকি নেওয়ার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে লক্ষ্যের প্রতি তার নিবেদন এমন পর্যায়ে ছিল যেখানে নিজের জীবনের মায়াও তার কাছে তুচ্ছ ছিল। সে ফুটবলার হতে চেয়েছিল, নইলে কিছুই না, মাঝামাঝি কোনো জায়গা ছিল না। মানে তার কাছে দুটোই মৃত্যু ছিল, হয় শারীরিক মৃত্যু নয়তো স্বপ্নের মৃত্যু। আর সে অলৌকিকভাবে সুস্থ হয়ে মাঠে ফিরেও আসে। এই সফল সার্জারি তাকে যেন এক নতুন জীবন দেয়। আর এই নতুন জীবনকে সে কিভাবে একটা নিখুঁত মেশিনে পরিণত করল, সোর্সের পরের অংশে আমরা সেটাই দেখতে পাই। হ্যাঁ, স্পোর্টিং লিসবন থেকে 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসনের নজরে আসার পরের অধ্যায়টা। ঠিক, সোর্স মেটেরিয়ালে খুব সুন্দর একটা বৈপরীত্য আছে। যখন ম্যানচেস্টারের অন্য নামিদামি খেলোয়াড়রা প্র্যাকটিস শেষে পার্টি করতে যেত, রিল্যাক্স করত, রোনাল্ডো তখন একা জিমে পড়ে থাকত, শত শত পুশ আপ আর ফ্রি কিক প্র্যাকটিস করত। একদম একা। তো এর মানে কি দাঁড়াচ্ছে? ম্যানচেস্টার ইউনাইটেডে পৌঁছানোই তো অনেক বড় সাফল্য ছিল। সফল হওয়ার পর মানুষ তো একটু বিশ্রাম নেয়, পার্টি করে, কিন্তু সে কেন উল্টো আরও কঠোর হলো? কারণ সাধারণ প্রতিভা আর কিংবদন্তি হওয়ার মধ্যে পার্থক্যটা ঠিক এখানেই। তার কাছে ম্যানচেস্টার ইউনাইটেড কোনো শেষ গন্তব্য ছিল না। আচ্ছা। সে যখন দেখল তার চারপাশের সব প্রতিষ্ঠিত তারারা, সে বুঝতে পারল শুধু প্রতিভা দিয়ে এদের ছাড়িয়ে যাওয়া যাবে না। তাই সে ওই মেশিন হয়ে ওঠার মানসিকতাটা গ্রহণ করল, যেখানে বিনোদন বা পার্টির চেয়ে লক্ষ্যভেদ অনেক বেশি জরুরি ছিল। এই শৃঙ্খলাবোধই তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। মানে সে বুঝতে পেরেছিল যে সেরা হতে হলে তাকে অন্যদের চেয়ে বেশি খাটতে হবে। প্রতিদিন অন্তত একটা পুশ আপ বেশি, একটা স্প্রিন্ট বেশি। আর এর ফলস্বরূপ আমরা দেখেছি রিয়াল মাদ্রিদে গিয়ে টানা 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং শত শত গোল করে সে অমর নায়কে পরিণত হয়। ঠিক তাই, এটা একটা নিরন্তর প্রসেস। আর এই কঠোর শৃঙ্খলার প্রভাব কিন্তু শুধু তার যৌবনেই আটকেনি। সোর্সের পরের অংশটা রীতিমতো চমকে দেওয়ার মতো। 40 বছর বয়সে এসেও সে 20 বছরের যুবকের মতো দৌড়ানোর ক্ষমতা রাখে। হ্যাঁ, আক্ষরিক অর্থেই একজন এজলেস ওয়ান্ডার। একদম। প্রতিদিনের কঠোর ডায়েট আর ফিটনেস রুটিন এমনভাবে মেনে চলে যে শরীরে 1% বাড়তি চর্বিও জমতে দেয় না। কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক করা বিষয় অন্য একটা। কোনটা? এই যে মানুষটা মাঠের ভেতরে এত কঠোর, এত রূঢ় এবং একদম যন্ত্রের মতো, সেই মানুষটাই কিন্তু মাঠের বাইরে ঠিক ততটাই মানবিক। সোর্সে এই দিকটা খুব চমৎকারভাবে উঠে এসেছে। হ্যাঁ, সোর্স জানাচ্ছে সে আজ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরও নিয়মিত রক্তদান করে। এমনকি রক্ত দেওয়ার জন্যই তার শরীরে কোনো ট্যাটু পর্যন্ত নেই। অন্যদিকে দুস্থ শিশুদের জন্য অকাতরে দান করে যায়। এটা একটা অসাধারণ বৈপরীত্য, তাই না? এটা আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। একজন মানুষ কতটা সফল হলে তবে সে তার শিকড়কে মনে রাখে? বেশ গভীর একটা প্রশ্ন। রোনালদো তার ওই অভাবের অতীত ভোলেননি বলেই নিয়মিত রক্তদান করেন এবং দুস্থ শিশুদের সাহায্য করেন। তার ফিটনেস প্রমাণ করে তার পেশাদারিত্বকে, আর তার এই বানশীলতা প্রমাণ করে তার মানবিকতাকে। সে জানে রাতে পেট ভরে খেতে না পারার কষ্টটা কেমন। রাইট। সে মাঠের ভেতরে একজন যোদ্ধা হলেও মাঠের বাইরে এসে ওই মাদেইরা দ্বীপের সাধারণ ছেলেটাই রয়ে গেছে। একদম তাই। আজকের এই পুরো আলোচনাটার মূল সুরটা যদি আমরা টেনে আনি, মাদেইরা দ্বীপের বস্তির এক জরাজীর্ণ ঘর থেকে শুরু করে বিশ্ব ফুটবলের সম্রাট হয়ে ওঠার এই যাত্রায় আসলে টাকা বা সুযোগ সুবিধা মূল চাবিকাঠি ছিল না। না, একেবারেই না। মূল চাবিকাঠি ছিল তার অদম্য জেদ আর কঠোর পরিশ্রম। একদম ঠিক। এই গল্পটা আমাদের একটা খুব প্রাসঙ্গিক শিক্ষা দেয়। পকেটে টাকা থাকুক বা না থাকুক, মনে যদি জেদ থাকে তবে শূন্য থেকেও সাম্রাজ্য গড়া যায়। জীবনের যে কোনো যুদ্ধে হেরে যাওয়ার আগে অন্তত একবার হলেও আমাদের ওই পর্তুগিজ শিশুটির কথা ভাবা উচিত। চমৎকার বলেছেন। একেবারে শেষে এসে আমি একটা কথা বলতে চাই। এটা নিয়ে আমরা সবাই হয়তো একটু ভাবতে পারি। যদি একজন মানুষ স্রেফ নিজের ইচ্ছাশক্তির জোরে
নিজের হৃৎপিণ্ডের ত্রুটি সারিয়ে তুলতে পারে, অভাবকে শক্তিতে পরিণত করতে পারে এবং 40 বছর বয়সেও নিজের শরীরকে 20 বছরের যুবকের মতো বশ মানাতে পারে। তবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে অজুহাতগুলো দিই তার কতগুলো আসলেই বাস্তব আর কতগুলো শুধুই আমাদের মনের ভয়।